ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি বিএ মেজর ক্লাস এবং নেট ব্যুরো সিলেবাসের ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের উপর প্লেটো সম্পর্কে আলোচনা করব। প্লেটো প্রাচীন গ্রিক দার্শনিক। তাকে পাশ্চাত্য রাষ্ট্রদর্শনের জনক বলা হয়। প্লেটোর জন্ম 427 খ্রিস্টপূর্বাব্দে এবং তিনি মারা যান 347 খ্রিস্টপূর্বাব্দে। প্লেটো একজন মহান গ্রিক দার্শনিক। প্রাচীনকালে বিশ্বের একজন মহান দার্শনিক হিসাবে তিনি খ্যাতি লাভ করেছেন এবং আধুনিক যুগেও বিশ্বে প্লেটোর রাষ্ট্রচিন্তার আদর্শ, প্লেটোর রাজনৈতিক দর্শন, প্লেটোর চিন্তাধারা সমানভাবে গ্রহণযোগ্য। বিশ্ব রাজনৈতিক ক্ষেত্রে তার প্রভাবকে কোনো মতে অস্বীকার করা যায় না। আমরা পয়েন্ট আকারে তার সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, প্লেটোর লাইফ এবং তার কর্মজীবন। প্লেটো এথেন্সের রাজবংশের আইনজ্ঞ এবং আইনের নির্দেশক সোলনের সন্তান। তার দেহে রাজরক্ত রয়েছে। প্লেটো ক্রীড়াবিদ হিসাবে, সৈনিক হিসাবে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। বিজ্ঞান এবং কাব্যশাস্ত্র পড়াশোনা করেন। 20 বছর বয়সে তিনি শিক্ষাবিদ সক্রেটিসের কাছে 8 বছর ধরে শিক্ষা লাভ করেন। কিন্তু এথেন্সের ধর্মীয় গোঁড়ামির সমর্থকরা এবং গণতান্ত্রিক সরকার সক্রেটিসের স্বাধীন চিন্তা, যুক্তিবাদী বক্তব্য এবং তিনি শিক্ষক হিসাবে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেন এবং তার সাদাসিধে জীবন মানুষকে আকৃষ্ট করে। প্লেটো তার গুরু সক্রেটিসকে যখন গণতান্ত্রিক সরকার অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেয় এবং প্লেটো নিহত হন, তখন তিনি মর্মাহত হন, দুঃখে ক্ষোভে ফেটে পড়েন এবং এথেন্সের প্রতি তার ভক্তি ভালোবাসা নষ্ট হয়ে যায়। তিনি সক্রেটিস নিহত হলে এথেন্স ত্যাগ করেন। এথেন্স ত্যাগ করে 12 বছর ধরে মেডগারা, সিরিন, ইজিপ্ট, দক্ষিণ ইটালি প্রভৃতি দেশে ঘুরে বেড়ান এবং জগৎ সম্পর্কে, মানুষ সম্পর্কে ধারণা লাভ করেন। পরে তিনি বিভিন্ন দেশ ঘোরার পরে এথেন্সেই ফিরে আসেন 388 খ্রিস্টপূর্বাব্দে। তিনি এথেন্সে ফিরে আসেন এবং এসে গুরুর আদর্শকে
সক্রেটিসের আদর্শকে বাস্তবে রূপায়িত করার জন্য এবং গণতান্ত্রিক সরকারের মূর্খতা, অজ্ঞতা সেটাকে প্রমাণ করার জন্যে তিনি দর্শন চিন্তায় মগ্ন হন। তাই তিনি বিখ্যাত শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন এথেন্সে। নাম্বার 2, পলিটিক্যাল ফিলোসফি অফ প্লেটো, অর্থাৎ প্লেটোর রাজনৈতিক দর্শন সম্পর্কে আমরা এবার উল্লেখ করব। সক্রেটিসের মৃত্যুর পর সক্রেটিসকে যে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাকে নিহত হতে হয়েছে, কোনো মতেই সক্রেটিসের শিষ্য প্লেটো মেনে নিতে পারেননি। এথেন্সের গণতান্ত্রিক সরকারের বিরোধিতা করেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন, কিন্তু তার একটাই লক্ষ্য ছিল সক্রেটিসের বিজ্ঞানসম্মত চিন্তা দর্শন জনগণের কাছে তুলে ধরতে হবে এবং সক্রেটিসের যুক্তিবাদী বক্তব্য, যুক্তিবাদী চিন্তা, জাস্টিস প্রতিষ্ঠার চিন্তা, সদ্গুণের ভাবনা, ট্রুথ ইজ নলেজ, সত্যই হলো জ্ঞান, এই যে সক্রেটিসের বক্তব্য, এই বক্তব্য প্লেটো জনগণের কাছে তুলে ধরেছেন। প্লেটো দর্শন চিন্তা করেছেন যে শাসক শ্রেণীকে জ্ঞানী হতে হবে, শাসক শ্রেণীকে নিঃস্বার্থ হতে হবে, ত্যাগী হতে হবে, শাসক শ্রেণীর কোনো স্বার্থ থাকলে হবে না, ব্যক্তিগত স্বার্থ থাকলে হবে না, ব্যক্তিগত সম্পত্তি থাকলে হবে না। এইগুলো থাকলে এই গণতান্ত্রিক সরকারের মতো শাসক শ্রেণী ইনজাস্টিস কাজ করবে। সেই জন্য প্লেটোর সেই জন্য সক্রেটিসের যে ইডিওলজি, সেই ইডিওলজিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্লেটো কি করলেন? প্লেটো দর্শন চিন্তাতে মগ্ন হলেন। প্লেটো মনে করেন যেটা সক্রেটিসও মনে করতেন, সক্রেটিসের মতোই প্লেটো মনে করেন মানুষের মধ্যে তিনটি বিষয় থাকতে হবে। মানুষের মধ্যে তিনটি উপাদান থাকতে হবে। মানুষকে গুণ অর্জন করতে হবে, ভার্চু অর্জন করতে হবে। গুণ কি? দ্বিতীয়ত তিনি বলছেন গুণ হলো নলেজকে একাত্মীভূত করে। গুণ হচ্ছে নলেজকে সুসংবদ্ধ করে। তিনি বলছেন যে বুদ্ধি জ্ঞানের জৈবিক একক। তাই প্লেটো বলছেন যে মানুষের মধ্যে গুণ, জ্ঞান, বুদ্ধি এই তিনটি উপাদান থাকতে হবে। মানুষকে এই তিনটি উপাদান অর্জন করতে হবে। প্লেটোর এই যে বক্তব্য, এই বক্তব্য হচ্ছে অর্থাৎ দর্শনের ভিত্তি হলো গুণ, জ্ঞান এবং বুদ্ধি। এইভাবে প্লেটো সক্রেটিসকে অনুকরণ করে তার রাজনৈতিক যে দর্শন, পলিটিক্যাল ফিলোসফি, সেটা প্রতিষ্ঠিত করেছেন। নাম্বার 3 নম্বরে আমরা উল্লেখ করব প্লেটোর বিভিন্ন গ্রন্থ।
প্লেটো দার্শনিক হিসাবে প্রথম পাশ্চাত্যের দেশগুলিতে, এবং তিনি মূলত 3টি গ্রন্থ লিখেছেন: দ্য রিপাবলিক, প্রজাতান্ত্রিক গণরাজ্য, বাংলা গণরাজ্য, দ্য রিপাবলিক গ্রন্থ লিখেছেন। তার দ্বিতীয় বিখ্যাত গ্রন্থ দ্য স্টেটসম্যান, 3 নম্বর গ্রন্থ দ্য লজ। এই যে 3টি গ্রন্থে তিনি তার যে রাজনৈতিক চেতনা, পলিটিক্যাল কনসাসনেস, পলিটিক্যাল ইডিওলজি, পলিটিক্যাল আইডিয়া, সেগুলো তিনি এই 3টি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। আমরা পরবর্তীকালে উল্লেখ করব যে প্লেটো যে জাস্টিসের কথা বলেছেন, প্লেটো কমিউনিজমের কথা বলেছেন, প্লেটো তোমার এডুকেশন তত্ত্বের কথা বলেছেন। এই সমস্ত গ্রন্থেই প্লেটো এই সমস্ত বক্তব্য তুলে ধরেছেন। 4 নম্বর পয়েন্টে আমরা জানব প্লেটোর আইডিয়া, পলিটিক্স সম্পর্কে আইডিয়া। পলিটিক্স সম্পর্কে প্লেটোর বক্তব্য কি? প্লেটো মনে করেন যে তার যে রাজনৈতিক দর্শন, আমার যে রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শনের মূল বিষয় হলো পলিটিক্স বা রাজনীতি। প্লেটোর মতে পলিটিক্স ভাবনার সঙ্গে, রাজনীতির সঙ্গে রাষ্ট্র পরিচালনার নীতি যুক্ত, রাজনীতির ভাবনার সঙ্গে অধিবিদ্যা যুক্ত, রাজনীতির ভাবনার সঙ্গে মানুষের জ্ঞান যুক্ত, রাজনৈতিক ভাবনার সঙ্গে সমাজবিদ্যা, সমাজতত্ত্ব, সোশিওলজি যুক্ত। আরও অনেক বিষয় এই রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতিকে এককভাবে ভাবা যাবে না। তাহলে প্লেটোর যে রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র দর্শন, তার মূলে হলো রাজনীতি বা পলিটিক্স। আর পলিটিক্স হলো তোমার এমন একটা বিষয়, এর সঙ্গে আরও কতগুলো বিষয় যুক্ত আছে, তা আমরা উল্লেখ করলাম। তিনি আরো বলেছেন যে পলিটিক্স হচ্ছে একটা প্রসেস, একটা প্রক্রিয়া, একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই পলিটিক্সের মাধ্যমে মানুষ কি করবে? প্রকৃত জ্ঞানের পথে পরিচালিত হবে। পলিটিক্স সংকীর্ণ অর্থে নয়, পলিটিক্সের মাধ্যমে মানুষ জ্ঞানের পথে অগ্রসর হবে, অর্থাৎ মানুষের মানসিকতা, মানুষের বুদ্ধি বিকাশ ঘটবে। 5 নম্বর পয়েন্ট, জাস্টিস থিওরি অফ প্লেটো। প্লেটোর ন্যায় তত্ত্ব, ন্যায় বিচারের তত্ত্ব, তার দর্শনের, তার রাষ্ট্রচিন্তার মূলে রয়েছে জাস্টিস থিওরি। প্লেটোর মতে এই যে জাস্টিস প্রতিষ্ঠা করা, এটা একমাত্র আইডিয়াল স্টেটেই সম্ভব। আইডিয়াল স্টেট, আদর্শ রাষ্ট্রের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন আদর্শ স্টেটে ন্যায় প্রতিষ্ঠিত হবে। আদর্শ রাষ্ট্রে নলেজ সম্প্রসারিত হবে, আর নলেজ সম্প্রসারিত হলে জাস্টিস প্রতিষ্ঠিত হবে। নলেজ সম্প্রসারিত হলে জাস্টিস প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, ভার্চু প্রসারিত হবে। ভার্চু অর্থাৎ গুণ, মানুষের গুণ, এটা প্রসারিত হবে।
সব মিলে এই সবগুলো থাকলে, আইডিয়াল স্টেটে ন্যায় থাকলে, মানুষের মধ্যে নলেজ বৃদ্ধি পেলে, ভার্চুর বিকাশ ঘটলে, তাহলে কি হবে? রাষ্ট্রীয় সমাজে মানুষ সুস্থভাবে, মানুষ সমৃদ্ধভাবে, উন্নতভাবে বসবাস করতে পারবে। আর মানুষ সমাজ জীবনে সুখী জীবন যাপন করবে। মানুষের জীবন স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে, যদি আদর্শ রাষ্ট্র গঠন করা যায় এবং সেখানে তোমার জাস্টিস প্রতিষ্ঠিত করা যায়। প্লেটো মনে করেন যে মানুষের মধ্যে প্রজ্ঞা আছে। প্রজ্ঞা মানে জ্ঞান। মানুষের মধ্যে সৎ সাহস আছে, আর মানুষের মধ্যে কর্মক্ষমতা আছে। মানুষের এই যে তিনটি গুণ, এই তিনটি কি কি বললাম? প্রজ্ঞা মানে উইজডম, জ্ঞান আছে মানুষ, আর কি? মানুষের মধ্যে সৎ সাহস, মানুষ অনেস্ট হবে এবং সাহসী হবে। আর কি হবে? মানুষ কর্ম দক্ষ হবে। এই তিনটি গুণ মানুষের মধ্যে থাকবে। এক শ্রেণীর মানুষের মধ্যে জ্ঞান, উইজডম থাকবে, আর এই শ্রেণী দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। আর এক শ্রেণীর মানুষের মধ্যে থাকবে তোমার সাহস, সৎ সাহস থাকবে। সেই সৎ সাহস যাদের মধ্যে থাকবে তারা কিন্তু রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করবে, রাষ্ট্রের মধ্যে আভ্যন্তরীণ ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখবে এবং বৈদেশিক আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করবে। তৃতীয়ত, যে শ্রেণীর মধ্যে, যাদের মধ্যে, যেসব মানুষের মধ্যে কর্মদক্ষতা থাকবে, কর্মক্ষমতা থাকবে, তারা হবে উৎপাদক, তারা উৎপাদন করবে। এই যে তিনটি গুণ প্লেটো উল্লেখ করেছেন, যাদের মধ্যে এই যে তোমার জ্ঞান গুণ থাকবে, জ্ঞান থাকবে, উইজডম থাকবে, তারা হবে শাসক শ্রেণী। আর যাদের সৎ সাহস থাকবে তারা হবে যোদ্ধা শ্রেণী। আর যাদের মধ্যে কর্মক্ষমতা থাকবে তারা হবে তোমার উৎপাদক শ্রেণী। এই তিন শ্রেণী নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে তাহলে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, আর এই রাষ্ট্রেই তোমার ন্যায় প্রতিষ্ঠিত হবে। এটাই হচ্ছে প্লেটোর ভাবনা চিন্তায় হচ্ছে জাস্টিস থিওরি। নেক্সট 6 নম্বর, প্লেটোর কমিউনিজম। প্লেটোস কমিউনিজম থিওরি বা থিওরি অফ কমিউনিজম অফ প্লেটো। প্লেটো কমিউনিজমের কথা বলেছেন, সাম্যবাদের কথা বলেছেন, মার্ক্স সমাজতন্ত্র তথা সাম্যবাদের কথা বলেছেন। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তোমার কমিউনিজমের কথা বলেছেন। প্লেটো প্রথম শাসক শ্রেণী, জ্ঞানী শাসক শ্রেণী, কিং ফিলোসফার, শাসকরা কিন্তু দার্শনিক হবেন, শিক্ষিত হবেন। এই জ্ঞানী শ্রেণী, শাসক শ্রেণী, অভিভাবক শ্রেণী, কিং ফিলোসফার, তাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, ব্যক্তিগত পরিবারও থাকবে না। পরিবার থাকলে, সম্পত্তি তাদের থাকলে তারা লোভী হবে, তারা স্বার্থ ত্যাগ করতে পারবে না, তারা জনগণের সেবায় নিযুক্ত হতে পারবেন না।
তাই প্লেটো বলছেন অভিভাবক, শাসক শ্রেণী, জ্ঞানী শ্রেণী এবং তাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত পরিবার গঠনের অধিকার থাকবে না। প্লেটো বলেছেন দ্বিতীয় শ্রেণী অর্থাৎ যোদ্ধা শ্রেণী, তাদেরও কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, তারাও পরিবার গঠন করতে পারবে না। তারা কোথায় বসবাস করবে? অভিভাবক শ্রেণী তারা ব্যারাকে বসবাস করবে, যৌথভাবে বসবাস করবে তারা, এবং যোদ্ধা শ্রেণীও ব্যারাকে সেনা ছাউনিতে বসবাস করবে। শাসক শ্রেণীর স্ত্রী পুত্র থাকবে না, যোদ্ধা শ্রেণীর স্ত্রী পুত্র থাকবে না। উৎপাদক শ্রেণী যে উৎপাদন করবে, তৃতীয় শ্রেণী হচ্ছে উৎপাদক শ্রেণী, এরা কর্মঠ গুণ আছে এদের, এই শ্রেণী উৎপাদন করবে, এদের উৎপাদিত পণ্যে অভিভাবক এবং যোদ্ধা শ্রেণীর জীবনযাপন সম্ভব, জীবিকা জীবনযাপন করা সম্ভব, তাদের ভরণ পোষণের দায়িত্ব তৃতীয় শ্রেণীর হাতে থাকছে। তাহলে অভিভাবক শ্রেণীর মধ্যে কোনো স্বার্থ থাকছে না, যোদ্ধা শ্রেণীর মধ্যে কোনো স্বার্থ থাকছে না, তারা দেশের স্বার্থে কাজ করছে। এইটাই হচ্ছে প্লেটোর কমিউনিজম থিওরির আইডিয়া, কমিউনিজম থিওরির বক্তব্য। তাহলে লাইফ তাদের, এবং যারা শাসক শ্রেণী তারা ছেলে এবং মেয়ে উভয়ই হতে পারবে, তাদের যৌন জীবন সম্পর্কে প্লেটো বলেছেন এক্ষেত্রেও কমিউনিজম, নারী পুরুষ অবাধে মেলামেশা করবে, তার ফলে যে সন্তান হবে সেই সন্তান প্রতিপালনের দায়িত্ব মায়ের থাকবে না, সন্তান রাষ্ট্রের সন্তানে পরিণত হবে, রাষ্ট্র সন্তানকে প্রতিপালন করে বড় করবে। এই হচ্ছে প্লেটোর কমিউনিজম থিওরি। 7 নাম্বার আমরা প্লেটোর আইডিয়াল স্টেট বা স্টেট থিওরি অফ প্লেটো। আইডিয়াল স্টেটের কথা প্লেটো বলেছেন, আমরা আলোচনা প্রসঙ্গে আগেই আলোচনা করেছি যে প্লেটো আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চান। তিনি যে রাষ্ট্রের কল্পনা করেছেন সেই রাষ্ট্রের শাসক শ্রেণী জ্ঞানী হবেন, কিং ফিলোসফার হবে, রাজা দার্শনিক রাজা, তার মধ্যে শিক্ষা চেতনা থাকবে এবং তাদের ব্যক্তিগত পরিবার এবং ব্যক্তিগত সম্পত্তি থাকছে না, তারা সাম্যবাদী জীবনযাপন করছে, তাদের গুণ অনুযায়ী তারা কাজ করবে। যোদ্ধা শ্রেণীও তার যে গুণ, সাহসিকতার যে গুণ, তেজের যে গুণ, সেই গুণ অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে আদর্শ রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠিত হবে, মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, মানুষ সমৃদ্ধ ও সুস্থ জীবনযাপন করতে পারবে। প্লেটোর রাষ্ট্র দর্শনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তার আইডিয়াল স্টেটের ধারণা। এবার আমরা 8 নাম্বার পয়েন্ট আলোচনা করব। 8 নাম্বার পয়েন্টে আমরা কি আলোচনা করব? প্লেটোর এডুকেশন থিওরি। প্লেটো এডুকেশনকে খুবই গুরুত্ব দিয়েছেন। রিপাবলিক গ্রন্থে এবং লজ গ্রন্থে, দুটো গ্রন্থেই এডুকেশন সম্পর্কে তিনি আলোচনা করেছেন। প্লেটো মনে করেন এডুকেশন অবশ্যই দরকার, এডুকেশন সামাজিক চেতনা আনে, এডুকেশন মানুষকে স্বার্থ ত্যাগ করতে শেখায়, এডুকেশন সুশাসন প্রতিষ্ঠিত করতে শেখায়, সুশাসনের মধ্যেই এডুকেশন থাকলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তাই তো তিনি অভিভাবক, শাসক, রুলার তাদের বলছেন যে তারা শিক্ষিত হবে, বিরাট শিক্ষিত হবে। আমি শিক্ষা পদ্ধতির পরে আলোচনা করছি।
এডুকেশন ছাড়া আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না, এডুকেশন ছাড়া সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে না, এডুকেশন ছাড়া জাস্টিস প্রতিষ্ঠিত হবে না। রাষ্ট্র পরিচালনার সমস্ত বাধা, রাষ্ট্র পরিচালনার সমস্ত বাধা দূর করার উপায় হলো এডুকেশন। তাই তিনি বলছেন যে অশিক্ষিত মানুষ, অজ্ঞ জাতি, অশিক্ষিত জাতি, তারা উন্নতির চরম শিখরে, উন্নতির চরম পর্যায়ে পৌঁছাতে পারবে না। অজ্ঞ অশিক্ষিত জাতি উন্নতির চরম পর্যায়ে পৌঁছাতে পারবে না। প্লেটো মনে করেন এডুকেশনের মূল লক্ষ্য সমাজের মঙ্গল করা। এডুকেশনের মূল লক্ষ্য সমাজের মঙ্গল করা, ওয়েলফেয়ার করা, সোসাইটির, স্টেটের ওয়েলফেয়ার করা। কিন্তু শুধু কি স্টেটের, সমাজের ওয়েলফেয়ার করাই কি এডুকেশনের লক্ষ্য? ওয়েলফেয়ার সমাজের করবে, তার পাশাপাশি ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাবে, ব্যক্তির উন্নয়ন ঘটাবে। এডুকেশনের মাধ্যমে ব্যক্তি আত্মার উন্নতি ঘটাবে, ব্যক্তিত্বের উন্নতি ঘটাবে। এডুকেশনের মাধ্যমে ব্যক্তি সত্য ও সুন্দরকে উপলব্ধি করবে। সত্যকে উপলব্ধি করা এডুকেশন ছাড়া সম্ভব নয়। আর সত্যকে জানতে পারবে, সুন্দরকে জানতে পারবে এডুকেশনের মাধ্যমে। তিনি এডুকেশনের দুটো ধারা উল্লেখ করেছেন। দুটো ধারা কি? এডুকেশনের দুটো ধারা হলো সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠিত করা, আর একটা হলো সত্যকে খুঁজে বের করা। এই এডুকেশন কিন্তু সত্যকে খুঁজে বের করতে সাহায্য করবে, আর সামাজিক ন্যায়পরায়ণতা, সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। জাস্টিস উন্নত হবে, মানুষের সামাজিক কর্তব্য এবং দায়িত্ব পালনে সক্ষম করবে এডুকেশন। সামাজিক দায়িত্ব এবং কর্তব্য পালনে এডুকেশন সাহায্য করবে, সুসংবদ্ধ সমাজ গড়ে উঠবে। এডুকেশন মানুষের মধ্যে একতা আনবে, ইউনিটি আনবে, ইন্টিগ্রিটি আনবে। এবার প্লেটো মেথড অফ এডুকেশন সম্পর্কে উল্লেখ করেছেন। প্লেটোর মতে এডুকেশনের যে মেথড, সেটা ব্যক্তিগত পদ্ধতি হবে, আর একটা হচ্ছে তোমার নিয়ন্ত্রিত, রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা পদ্ধতি। ব্যক্তি উদ্যোগে এডুকেশন সম্প্রসারিত হবে এবং তোমার রাষ্ট্রীয় উদ্যোগেও এডুকেশনকে সম্প্রসারিত করা হবে। প্লেটো মনে করেন রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ভালো, রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা চালু করতে হবে। নাম্বার 2, এডুকেশনকে বাধ্যতামূলক করতে হবে। নাম্বার 3, নারী এডুকেশনকে গুরুত্ব দিতে হবে। নারী আর পুরুষকে শিক্ষার ক্ষেত্রে আলাদাভাবে দেখলে হবে না। নারী যেমন শিক্ষিত হলে, এডুকেশন লাভ করলে বড় কাজ করতে পারবে, পুরুষরা যেমন কাজ করবে, নারীও সমান তালে কাজ করতে পারবে। তাই শাসক শ্রেণীর মধ্যে এডুকেশন কম্পালসারি, বাধ্যতামূলক, এবং নারী পুরুষ উভয়ই আদর্শ রাষ্ট্রের শাসকে পরিণত হতে পারবে। 4, বিভিন্ন ধরনের সাহিত্য চর্চার কথা বলেছেন প্লেটো, আর পরীক্ষা ব্যবস্থার কথা বলেছেন। পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বলেছেন যে 20 বছর বয়স পর্যন্ত প্রাইমারি এডুকেশন এটা বাধ্যতামূলক। এই এডুকেশন কিন্তু প্রাইমারি এডুকেশন
উৎপাদক শ্রেণী, কারিগর শ্রেণী, তাদের ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক নয়। কিন্তু যোদ্ধা শ্রেণী এবং যারা অভিভাবক শ্রেণী তাদের কাছে শিক্ষাটা বাধ্যতামূলক। 20 বছর বয়স পর্যন্ত প্রাইমারি এডুকেশন লাভ করে পরীক্ষা দেবে। পরীক্ষায় পাশ করলে যারা অকৃতকার্য হবে তারা বাদ যাবে, আর যারা কৃতকার্য হবে তারা 25 বছর বয়স পর্যন্ত আবার পড়বে। 5 বছর পড়ার পর অর্থাৎ 25 বছরে গিয়ে আবার পরীক্ষা দেবে। 25 বছরের পরীক্ষাতে পাশ করলে তারপরে তার পরের স্টেজ আবার 5 বছর, অর্থাৎ 25 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবার পড়াশোনা করবে। 30 বছর বয়সে গিয়ে আবার পরীক্ষা দেবে। 30 বছর বয়সে যারা পরীক্ষা দিচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেট, তারা পাশ করলে তারা 35 বছর বয়স পর্যন্ত পড়বে। আর 30 বছরে যারা অকৃতকার্য হবে তারা বাদ যাবে। 35 বছর অর্থাৎ 30 থেকে 35, 5 বছর পড়ার পরে আবার এক্সাম হবে। এই এক্সামে যারা পাশ করবে, উত্তীর্ণ হবে, তারা আবারও 15 বছর পড়াশোনা করবে। আর যারা অকৃতকার্য তারা বাতিল। তাহলে 15 বছর ধরে পড়বে, 35 থেকে 50 বছর। তারা কিন্তু পড়াশোনা প্রত্যেকটা এক্সাম কভার করছে। 20 বছরের এক্সাম, 25 বছরের এক্সাম, 30 বছরের এক্সাম, তারপরে 35 বছরের এক্সাম, এবার 50 বছরে এসে এক্সাম হবে। এবং 50 বছর পড়াশোনা করার পরে তাদের মধ্যে থেকেই হবে শাসক। তারাই হবে শাসক। তারা জ্ঞানী, তারা অভিজ্ঞ, বয়স্ক, অভিজ্ঞ, জ্ঞানী, তারাই হবে এদেরকেই বলা হচ্ছে কিং ফিলোসফার। এইভাবে তিনি শিক্ষার কথা বলেছেন। 5 নম্বর, শিশুর এডুকেশনের কথা তিনি বলেছেন যে শিশুর এডুকেশন দরকার। তাদের শুধু শিশুর এডুকেশন মানে তাদের মরালিটির বিকাশ ঘটবে, নৈতিকতার বিকাশ ঘটবে এবং তাদের শারীরিক বিকাশও ঘটবে। আর 6 নম্বরে বলছেন যে দার্শনিক রাজা তৈরি হবে তার এডুকেশন তত্ত্বের মাধ্যমে। আর আমি আগে বলেছি উৎপাদক শ্রেণী, তাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক নেই। তাহলে আমরা দেখছি প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক স্তরের শিক্ষা এবং উচ্চশিক্ষা, সব শিক্ষার কথাই তিনি বলেছেন। এইবার আমরা 9 নম্বর পয়েন্টে আসবো, শেষের দিকে। হিউম্যান নেচার সম্পর্কে প্লেটোর বক্তব্য কি? প্লেটো হিউম্যান নেচার, যেমন হবস বলেছেন যে হিউম্যান নেচার কি, মানুষ ক্ষমতালোভী, প্রতিহিংসা পরায়ণ, বিদ্বেষ পরায়ণ, একে অপরকে আক্রমণ করে, ইত্যাদি ইত্যাদি খারাপ খারাপ দিক মানুষের তুলে ধরেছেন হবস। কিন্তু প্লেটো এই ক্ষেত্রে তা উল্লেখ করেননি। প্লেটো বলেছেন যে মানুষের মধ্যে 3টি উপাদান থাকে। সেই 3টি উপাদানের উপর নির্ভর করে হিউম্যান নেচারের। কি? মানুষের মধ্যে যুক্তি থাকে, রিজন থাকে, মানুষ যুক্তিবাদী। নাম্বার 2, মানুষের মধ্যে তেজ থাকে, স্পিরিট থাকে মানুষের মধ্যে স্পিরিট থাকে। তাহলে যুক্তি থাকে, স্পিরিট থাকে। 3 নাম্বার হচ্ছে হাঙ্গার, অর্থাৎ ক্ষুধা থাকে, খিদে থাকে মানুষের মধ্যে। এই 3টি উপাদান, 3টি গুণ থাকে। শাসক শ্রেণীর মধ্যে যুক্তি থাকতে হবে। আর এই যে শাসক শ্রেণী শিক্ষিত হয়েছে যুক্তি থেকে, অর্থাৎ যুক্তি থেকেই প্রজ্ঞা, উইজডম, তারা জ্ঞানী হয়েছেন। আর যোদ্ধা শ্রেণী, তাদের মধ্যে তেজ গুণ আছে বলেই তারা যোদ্ধা, সাহসী, সৎ সাহসী হতে পেরেছে। আর ক্ষুধা আছে বলেই, ক্ষুধা যে গুণ, সেই গুণটা শাসক শ্রেণীর নেই, যোদ্ধা শ্রেণীর নেই। ক্ষুধা গুণটা আছে উৎপাদক শ্রেণীর মধ্যে। তাই প্লেটো বলছেন মানুষের যে নেচার, হিউম্যান নেচার, মানুষের প্রকৃতি, তার মধ্যে, অর্থাৎ মানুষের মধ্যে যুক্তি গুণ, তেজ গুণ,
আর ক্ষুধা গুণ, এই তিনটি গুণ আছে। এইভাবে প্লেটো তার তত্ত্বে, তার দর্শনে মানুষের নেচার সম্পর্কে উল্লেখ করেছেন। 10 নাম্বার। এবার আমরা প্লেটোর একটু অবদান উল্লেখ করব। আরেকটা ভিডিও আমাকে বানাতে হবে, প্লেটোর ক্রিটিসাইজ করতে হবে, পরের ভিডিওতে আমি জানাবো তোমাদের। প্লেটো পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার জনক, তাকে ফাদার অফ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বলা হয়। তার তত্ত্ব অনেক অবাস্তব, অনেক কাল্পনিক, আদর্শ রাষ্ট্র কাল্পনিক। আবার তিনি একটা শ্রেণীর, দুটো শ্রেণীর বিয়ে করার অধিকার কেড়ে নিয়েছেন। এখানে মানুষের জৈবিক প্রবৃত্তি, একটা স্বাভাবিক ন্যাচারাল, সেই জিনিসটাকে তিনি একটা বিকৃতি রূপ দিয়েছেন। একটা অবৈধ সম্পর্কের কথা তিনি তুলে ধরেছেন। আমি আরও সমালোচনা পরে করব। তা যাই হোক, তিনি বাস্তব, একদম যে বাস্তব বিমুখ তা নয়। এথেন্সের যে সমকালীন মানে রাজনীতি, সমকালীন কালচার, এডুকেশন সিস্টেম, তার মধ্যে কিন্তু পড়েছে। তাই হোক, এডুকেশন প্ল্যানিংয়ের যে এডুকেশন প্ল্যানিংটা দিয়েছেন তার গুরুত্ব আছে। স্টেট কন্ট্রোলড এডুকেশন, রাষ্ট্র নিয়ন্ত্রিত এডুকেশন, এটার গুরুত্ব আছে, যেটা সমাজতন্ত্রে গৃহীত হয়। এবং আমরা দেখব যে প্লেটোর যে বক্তব্য, তার উত্তরসূরিদের উপর প্রভাব পড়েছে। পরবর্তীকালে প্লেটোর বিভিন্ন তত্ত্বের যে আলোচনা আমরা করলাম, সেই আলোচনার দ্বারা প্রভাবিত হয়েছেন তার সরাসরি শিষ্য অ্যারিস্টটল। রোমান দার্শনিক সেন্ট অগাস্টাইন, রোমান দার্শনিক পলিবিয়াস, থমাস মুর, ইংল্যান্ডের দার্শনিক হবস, ফরাসি দার্শনিক রুশো, জার্মান দার্শনিক হেগেল, ফরাসি দার্শনিক কোঁত, ইংল্যান্ডের দার্শনিক বেনথাম, ইংরেজ দার্শনিক চিন্তাবিদ জন স্টুয়ার্ট মিল প্রমুখ ব্যক্তি, প্রমুখ দার্শনিক, প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদ প্লেটোর ইডিওলজি, রাষ্ট্রদর্শন, তার সমস্ত তত্ত্বের দ্বারাই কোনো না কোনোভাবে এরা প্রভাবিত হয়েছে। যাই হোক, আজকের মতো আলোচনা আমি শেষ করছি। এটা উপর ক্লাসের ভিডিও, এটা দেখবে, এটা নেটবুড়োতে খুবই কাজ করবে। আমি আরও ভিডিও বানাবো, এই বলে আজকে তোমাদের সামনে আলোচনা শেষ করছি।